ঢেলাঢালা পোশাক পরে আকাশ ভার্সিটির গেট দিয়ে প্রবেশ করছে। দেখতে পুরোই খ্যাতের মতো লাগছে। এই জন্য সবাই আকাশের দিকে তাকিয়ে রয়েছে। আকাশ এদিকে কোনো খেয়াল করলো না। সে তার মতো করেই হেঁটে যাচ্ছিল এক পাশ দিয়ে। আর তখনই বাইকে করে একটা মেয়ে আসলো। মেয়েটা হচ্ছে চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির চৌধুরী সাহেবের একমাত্র মেয়ে। অনেক অহংকারী, সেজন্য ভার্সিটির সবাই তাকে ভয় পায়। মেয়েটা আকাশকে দেখে অবাক হয়ে গেল, কারণ তাদের ভার্সিটিতে এরকম খ্যাতমার্কা ছেলে এই প্রথম এসেছে। মেয়েটা ইচ্ছে করেই আকাশকে ধাক্কা দিল। ধাক্কা দেওয়ার কারণে আকাশ কিছুটা সামনে গিয়ে পড়ে গেল। পড়ে যাওয়ার পরে সে আবারও তাকায়। তার পিছনে ফিরে তাকানোর পরে দেখতে পারল বাইকের উপর একটা মেয়ে বসে আছে। আর তখন আকাশ বলতে শুরু করলো, আপনি কি চোখে দেখেন না? আরো তো অনেক জায়গা আছে, আপনি ওখান দিয়ে যেতে পারলেন না। আমাকে কেন শুধু শুধু ধাক্কা দিলেন? আজব তো। আমার ইচ্ছে হয়েছে, আমি তোকে ধাক্কা দিয়েছি। তোর কোনো কিছু বলার আছে? আমার যেখানে খুশি আমি সেখান দিয়ে যাব। তুই আমার মুখে মুখে তর্ক করার সাহস কোথা থেকে পেলি? ভার্সিটিতে নতুন এসেই আমার সামনে পড়ে গেছিস। আপনি কি বলছেন? আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না। আমি আপনার সামনে পড়ে গিয়েছি মানে? আমি কি ইচ্ছে করে আপনার সামনে পড়েছি নাকি? আর আপনি কে? আমার কেন জানতে হবে? আর আমার কোনো কিছু জানার প্রয়োজন নেই, ওকে? আমার ব্যাপারে খুব ভালো করে জানতে পারবে, আর আমার থেকে একটু দূরে দূরে থাকবে, না হলে মেরে পুরো তক্তা বানিয়ে দিব। শালা ফকিন্নি কোথা থেকে যে এসব আমাদের ভার্সিটিতে ভর্তি হতে আসে। এবারে নীলা তার বাইকে করে চলে গেল। তারপর আকাশ উঠে পড়ল। আর আকাশকে উঠতে দেখে সবাই আনমনে হেসে চলেছে। কেউ কেউ আবার আকাশকে নিয়ে বাজে বাজে কথা বলছে, যে ফকিন্নির ছেলে হয়ে আকাশ এই ভার্সিটিতে কিভাবে আসতে পারলো। আকাশ এগুলো শুনেও না শোনার ভান করেন, সামনে যেতে লাগলো। আকাশ সামনে যাওয়ার পরে একটা গাছের নিচে বসে পড়ল। গাছের নিচে বসে পড়ার পরেই তখনই একটা ছেলে এসে তার পাশে বসলো আর পরিচয় হওয়ার জন্য হাত বাড়িয়ে দিল। আকাশ হাত মেলাবে কিনা সেটাই বুঝতে পারছে না। আর তখন ছেলেটা বলল হাত মেলানোর জন্য। তারপর আকাশ হাত মেলালো। হাত মেলানোর পরে তখন আকাশ বলতে লাগলো, তুমি একটা খ্যাতের সঙ্গে কথা বলতে এসেছো? তোমার গায়ে লাগবে না? সবাই তো তোমাকে নিয়ে ট্রল করবে। দেখো, কে কি বললো না বললো সেটা কোনো বিষয় না। তুমিও ভার্সিটিতে নতুন এসেছো, আমিও ভার্সিটিতে নতুন এসেছি। আর আমরা যেহেতু একই ইয়ারে পড়ি, তাহলে আমরা বন্ধু। আর এখন থেকে কোনো তুমি নয়, এখন থেকে তুই করে বলবে। তবুও তোমার হয়তো খারাপ লাগছে না, কিন্তু আমার খারাপ লাগবে। কারণ যখন আমাকে নিয়ে তোমাকে অনেকে অনেক কথা বলবে, অনেক অপমান করবে, আমি চাই না যে আমার কারণে কেউ অপমানিত হোক। আরে, এটা নিয়ে তোমার চিন্তা করতে হবে না। আমারও কি কোনো কম আছে নাকি? কেউ আমার সামনে এসব কিছু বলতে পারবে না। আর কে কি বললো সেদিকে কান দেওয়ার কোনো প্রয়োজন নেই আমাদের। চলো আমরা ক্লাসে যাই। আকাশ কথা বলতে গিয়েও কথা বলতে পারল না, কারণ নিলয় অনেক ভালো একটা ছেলে। সে খুব সহজেই সবার সঙ্গে মিশে যেতে পারে। তারপর আকাশ এবং নিলয় দুজনেই ক্লাসে আসলো। আর ক্লাসে আসার পরে তারা পেছনের বেঞ্চে বসে পড়ল। আর পিছনের বেঞ্চে বসে পড়ার পরে একটু পরেই সবাই চলে আসলো। সবাই আসার পরে হঠাৎ করেই ওই মেয়েটা আকাশের সামনে গিয়ে বসে পড়ল। আর বসে পড়ার পরে তখন মেয়েটা আকাশের দিকে খেয়াল করলো। আর খেয়াল করার পরে তখন মেয়েটা আকাশকে বলতে লাগলো, কে রে তুই আমাদের দ্বিতীয় বর্ষে কি করিস? তুই না প্রথম বর্ষে ভর্তি হয়েছিস? তোর সঙ্গে আমাদের ক্লাস করতে হবে? শালা ফকিন্নি। আমি তো ট্রান্সফার নিয়ে এখানে ভর্তি হয়েছি। আর আমি কি কখনো বলেছি আপনাকে যে আমি প্রথম বছর ভর্তি হয়েছি? আর আমি এখানে ক্লাস করলে আপনাদের সমস্যাটা কোথায়? এখানে তো সবাই পড়াশোনা করার জন্য এসেছে, ফ্যাশন শো করতে আসেনি। তোর এত বড় সাহস, তুই আমার মুখের উপর কথা বলিস? আমাকে জ্ঞান দেওয়ার চেষ্টা করছিস? তুই শুধু আজকে বের হওয়া, তারপর বুঝতে পারবি আমি কে। নীলা, তুই কিন্তু শুধু শুধু হিসাব করছিস। ছেলেটা নতুন এসেছে, ছেলেটার সঙ্গে শুধু শুধু ঝামেলা কেন করতে গেছিস? ছেড়ে দে। আর ছেলেটাকে তো অন্যায় কিছু বলেনি আকাশ, যা বলেছিস ঠিকই বলেছে। তোকে কি আমি এখানে কথা বলতে বলেছি? তুই কেন কথা বলছিস? তুই এখানে একদম কথা বলবি না। আর তোর কি এর সঙ্গে বসা যায়? তুই নিজের মান সম্মান এভাবে ডুবিয়ে ফেলবি?
আমার মান সম্মান নিয়ে তোকে এত চিন্তা করতে হবে না। তোর যা কাজ তুই কর, বুঝতে পেরেছিস? আর আকাশের সঙ্গে তুই শুধু শুধু ঝামেলা করিস না। ছেলেটাকে পড়াশোনা করতে দে ভালো মতো। তোর জন্য পুরো ভার্সিটিতে সিনিয়ররাও পর্যন্ত ভয়ে থাকে। এমন করিস কেন সবার সঙ্গে? তোর ক্ষমতা আছে দেখেই সবার সঙ্গে এরকম ব্যবহার করতে হবে? একটু ভালোভাবে চল, দেখবি সবাই তোকে ভালো বলবে। তুই কিন্তু এখন বেশি বেশি করছিস। আমি কিন্তু ভুলে যাব তুই আমার বাবার বন্ধুর ছেলে। তোকেও কিন্তু এই আকাশের মতো অবস্থাই করব। আর ফকিন্নির আবার কিসের মান সম্মান রে? একে আজকে মেরে আমি তক্তা বানাবো। শুধুমাত্র ক্লাস থেকে বের হতে দে। আমার সম্পর্কে তোর এত কিছু বলতে হবে না। আমি আমারটা খুব ভালোভাবেই বুঝি। আর আকাশ গরিব দেখে ওর সঙ্গে কথা বলবো না, ওর সঙ্গে মিশবো না, এমনটা তো হতে পারে না। আমার এমন চরিত্র নয়, এটা তুই ভালোভাবেই জানিস। আমরা সবাই মানুষ, এটাই আমাদের সবচেয়ে বড় পরিচয়। আজ টাকা আছে, কাল হয়তো নাও থাকতে পারে, তাই বলে মানুষ হয়ে অমানুষের মতো ব্যবহার করব, এমনটা আমি আমার পরিবার থেকে শিক্ষা পাইনি। নীলা নিলয়ের কথা শুনে অনেক বেশি রেগে যায়। আর নীলা মনে মনে ভাবছে সব রাগ আকাশের উপর ঢালবে। আকাশ নীলার দিকে তাকিয়ে ভয় পাচ্ছে, কারণ নীলার ব্যাপারে আগে দেখেই সে জানতো সে এসেছে একটা এখানে মিশনের জন্য, আর সেই মিশনের মধ্যে মিলাও আছে। নীলা আকাশকে অনেক আগে থেকেই ভালোবাসে। নীলা আকাশকে পরিবর্তন করবে, কিন্তু যে এর আগে মেয়ে, তাকে যে এই পরিবর্তন করার পিছনে কতটা সহ্য করতে হবে, কত কিছু দেখতে হবে, সেটার চিন্তা করছে আকাশ। একটু পরে স্যার আসলেন। স্যার আসার পরে আকাশের ব্যাপারে বলল। তারপর স্যার আর কিছু না বলে ক্লাস করাতে লাগলেন। আর এভাবে ক্লাস শেষ হতে হতে দুপুর হয়ে গেল। দুপুরবেলা ভার্সিটির ক্লাস শেষ করে আকাশ এবং নিলয় দুজনেই বের হচ্ছে। আর তখনই পেছন থেকে আকাশকে কেউ যেন ধাক্কা দেয়, আর ধাক্কা দেওয়ার ফলে সে সিঁড়িতে পড়ে যায়। তাকিয়ে দেখলো নীলা এবং তার বান্ধবীরা হাসাহাসি করছে। আর তখন মিথিলা নীলাকে বলতে লাগলো, নীলা, ওই বখাটার খ্যাতের বাচ্চা কে? ওই ছেলেটা সাহস তো কম নয়। ও নিলয়কে দিয়ে তোর সামনে বসে জ্ঞান দেওয়াই, তাই না? ওই ছেলেটা এখন খুব ভালোভাবে বুঝতে পারবে কত ধানে কত চাল। আর নিলয়, তুই কিন্তু এসবের মাঝে আসিস না, তাহলে কিন্তু অনেক ঝামেলায় পড়বি। নিলয়, আমি তোকে এখনো বলছি তুই এসবের মাঝে আসিস না। তুই যদি আসিস তাহলে কিন্তু তোকেও আমি ক্ষমা করব না। তোকেও কিন্তু আমি মায়ের খাওয়াবো। আর আমি কি করতে পারি না পারি এটা তুই ভালোভাবেই জানিস। কথাটা মাথার মধ্যে ঢুকিয়ে নে। আর এই খ্যাতের বাচ্চা খ্যাত, এদিকে আয় তুই। আপনারা কেন আমার সঙ্গে এরকম করছেন? আমি তো আপনাদেরকে কোনো ক্ষতি করিনি, আর আমি তো কোনো কিছু বলিও নি। আমি নিলয়কে কোনো শিখিয়ে দেইনি আপনাদের কেউ বলার জন্য। নিলয় নিজে থেকেই এসব বলেছে, তবু আপনারা কেন বুঝতে পারছেন না? আকাশ কোনো কিছু না চাইতেও সামনে গেল। আর সামনে যাওয়ার পরে আকাশকে একটা থাপ্পড় মারলো। আর থাপ্পড় মারার পরে নিলয় এগিয়ে আসলো। এগিয়ে আসার পরে কিছু বলতে যাবে, আর তখনই আকাশ তার মুখ ধরে ফেলল। তারপর আকাশ নিলয়কে আগে টানতে টানতে নিচে নিয়ে আসলো। নিচে নিয়ে আসার পরে তখন আকাশ নিলয়কে বলতে লাগলো, নিলয়, তুই শুধু শুধু কেন ওর সঙ্গে ঝামেলা করতে গেছিস? আর আমাকে যা বলার বলবে, আমি কোনো প্রকার কোনো প্রতিবাদ করব না। ও যা মন চাই করবে। আর কিছুদিন এমন করলে পরে যখন দেখবে আমি কোনো রেসপন্স করছি না, তখন থেকে আর এমন করবে না। তুই এর পিছনে যাস না, কারণ আমি চাই না আমার কারণে তোর এরকম হয়ে যাক। চল বাসায় যাই। তাই বলে তুই এভাবে মুখ বুজে সহ্য করবি? প্রতিবাদ করার মতো কেউ থাকবে না? এটা তো সহ্য করতে পারবো না আমি। আচ্ছা চল, আমি তোকে তোর বাসার সামনে নামিয়ে দিচ্ছি। আরে না, আমাকে নামিয়ে দিতে হবে না। তুই তোর বাসায় চলে যা, আমি একটু হাঁটলেই চলে যেতে পারবো। তাছাড়া আমার আর একটা কাজ আছে, তো সেজন্য কালকে দেখা হচ্ছে তোর সঙ্গে, ওকে? নিলয় যেতে চায়নি, কিন্তু আকাশ জোর করে তাকে পাঠিয়ে দিয়েছে। আকাশ পাঠিয়ে দেওয়ার পরে সে ভার্সিটি থেকে বের হয়ে সোজা হাঁটা দিল। আর কিছু দূর হাঁটার পরেই তার সামনে একটা গাড়ি এসে থামলো, BMW। আর সেটার মধ্যে আকাশ চুপচাপ উঠে যায়। উঠে যাওয়ার পরে গাড়িটা দ্রুত গতিতে চলে যেতে থাকে। গাড়িটা একটা জঙ্গলের সামনে এসে থামলো। আর জঙ্গলের সামনে এসে থামার পরে আকাশ কার থেকে নেমে সামনের দিকে হাঁটা দিল। তার পিছনে আরো দুজন রয়েছে, রাকিব এবং ইমরান। ইমরান তখন পেছন থেকে আকাশকে বলতে লাগলো,
ভাই আপনি যে কাজটা দিয়েছিলেন এই কাজটা করে ফেলেছি। ওই প্রিন্সিপালের ব্যাপারে খবর নিয়েছি। ওই প্রিন্সিপাল ড্রাগসের ব্যবস্থা করেন এবং নারী পাচারের সঙ্গে জড়িত আছে। ও প্রতিদিন একটা না একটার সঙ্গে থাকে, আর সবগুলো হোস্টেলের মেয়ের সঙ্গেই তার কোনো না কোনোভাবে কানেকশন আছে। ওই হোস্টেলের মধ্যে যত সমস্যা। একজন প্রিন্সিপাল হয়ে সেই হোস্টেলের মেয়েগুলোকে নিয়ে ব্যবসা করা আছে, হ্যাঁ? আর তাদের সঙ্গে অসভ্যতম করছে। আর এটা সমাজের চোখে অনেক ভালো, তাই না? মানুষ এতটা নিচে নামতে পারে কি করে? যে শিক্ষক হলো মানুষ গড়ার কারিগর, আর সেই শিক্ষক যদি এসব পাপ কাজ করে থাকে তাহলে ছাত্ররা কি শিখতে পারবে ওর কাছ থেকে? ওর বেঁচে থাকার কোনো অধিকার নেই, ওকে মরতে হবে। কিন্তু তার আগে আমাকে আরও অনেক কিছু জানতে হবে, তার সঙ্গে কারা কারা রয়েছে। ভাই আর একটা কথা, আজকে রাতে আমাদের এখানে প্রায় 1 কোটি টাকার অস্ত্র আসার কথা হয়েছে। ওরা ট্রাকে করে বর্ডার পর্যন্ত পৌঁছে দিতে পারবে, আর সেখান থেকে আমাদেরকে রিসিভ করে আনতে হবে। কিন্তু সমস্যাটা হচ্ছে প্রশাসনের কারণে এই প্রশাসন খুবই ঝামেলা করছে। সন্ধ্যার সময় কমিশনারের সঙ্গে মিটিংয়ের ব্যবস্থা কর, আর কমিশনারকে বল আমার সঙ্গে দেখা করার জন্য তার সঙ্গে কোনো একটা রেস্টুরেন্টে মিটিংয়ের ব্যবস্থা করবে। আর এখানে নিয়ে আসার কোনো প্রয়োজন নেই, যা এখন। আকাশের কথায় ইমরান এবং রাকিব দুজনে চলে যায়। তারপর আকাশ ভিতরে এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নেয়, আর খাবার খাওয়ার পরে সে ল্যাপটপে কাজ করতে লাগলো। আর এভাবেই বেশ অনেকটা সময় পার হয়ে গেল। বিকেল বেলা তার ফোনে একটা কল আসলো, আর আকাশ কলটা রিসিভ করলো। রিসিভ করার পরে অফিস থেকে কেউ যে একজন তাকে বলতে লাগলো, ভাই, নতুন খবর আছে একটা। নতুন খবর হচ্ছে প্রিন্সিপালের সঙ্গে আমি গাড়িতে আরেকজনকে উঠতে দেখেছি। লোকটার ছবি পাঠাচ্ছি আপনার কাছে। আর ভাই, এদিকে সব ঠিক আছে? শোন, আরেকটা কথা বলে রাখি, আমার কথা ছাড়া কোনো অপারেশন করবে না। ওই গ্যাংস্টার কিন্তু ওট পেতে বসে আছে আমার লোকগুলোকে ধরার জন্য, আর আমার লোকগুলোকে ধরলে তার অনেক বেশি লাভ হয়ে যাবে। এটা তো তুই ভালোভাবেই জানিস, তাই তোরা সাবধানে থাকবি। আমার কথা ছাড়া কোনো অপারেশন করবে না। কেউ ফায়ার করলে পিছিয়ে আসবে, বুঝতে পেরেছিস? গোডাউনের মধ্যে চুপচাপ থাকবে। হ্যাঁ ভাই, আর একটা কথা হচ্ছে যে আমাদের একজন খুব কাছের ছোট ভাই তাকে মেরে ফেলেছে, আর লাশটাকে এমনভাবে কেটেছে যা বোঝার কোনো উপায় নেই। আর এগুলো আমার কাছে পার্সেল পাঠিয়ে দিয়েছে। এটা কালকে খুন করা হয়েছে। আপনি নিশ্চয়ই নিউজটা দেখেছেন। হ্যাঁ, আমি নিউজটা দেখেছি। আগে ভার্সিটির ঝামেলাটা শেষ করি, তারপর ওই গ্যাংস্টারকে দেখে নিয়েছি। আমার মনে হচ্ছে ওই গ্যাংস্টার সঙ্গে প্রিন্সিপালের কোনো না কোনোভাবে কানেকশন একটা আছে, কারণ প্রিন্সিপালকে বড় সাপোর্ট দিচ্ছে ওই গ্যাংস্টার সালমান। এবারে আকাশ কল কেটে দিল। আর আকাশ কল কেটে দেওয়ার পরে আকাশ ভাবতে লাগলো অনেকগুলো বিষয় তার মাথার মধ্যে জট পেকে আছে, আর ওরা সবাই আকাশের হয়েই কাজ করছে। আর সন্ধ্যার সময় ইমরান এসে তাকে বলতে লাগলো মিটিংয়ের জন্য ব্যবস্থা করে ফেলেছে। কমিশনার রেস্টুরেন্টে ওয়েট করছে, গাড়ি নিয়ে তাড়াতাড়ি করে যেতে লাগলো। সঙ্গে সঙ্গে রাকিব এবং ইমরান রয়েছে। প্রায় 30 মিনিট পরে রেস্টুরেন্টের সামনে এসে গাড়িটা থামলো, আর গাড়ি থেকে নেমে আসলো আকাশ চৌধুরী। আকাশ ভিতরে প্রবেশ করলো। পৃথিবীর প্রবেশ করার পরে দেখতে পারলো কমিশনার বসে আছে, আর তখন আকাশ তার সামনে বসে পড়ল। সামনে বসে পড়ার পরে মুখোমুখি বসে আছে দুজন। তখন আকাশ প্রথমে বলতে লাগলো, সরি কমিশনার সাহেব, আসতে একটু লেট হয়ে গেল। আপনাকে প্রায় অনেকক্ষণ ধরে বসিয়ে রাখা হয়েছে, কি তাই তো? এসব কথা না বলে তুমি কি চাও সেটা বলো আমার কাছে। আমাকে এভাবে ডেকে নিয়ে আসার মানেটা কি? আমি কি তোমার মতো ফ্রি থাকি নাকি? আমাকে সব সময় ব্যস্ত থাকতে হয়। কি বলেন কমিশনার সাহেব, আপনি এত ব্যস্ত মানুষ আমি তো জানতামই না। কারণ আপনার সব কিছু চাওয়ার আগেই তো আপনি পেয়ে যান। এমনকি প্রতিদিন 2-3টা করে মেয়ে মানুষ নিয়ে ফুর্তি করেন। আর কি লাগে আপনার? হ্যাঁ আকাশ, তুমি কিন্তু সীমানা লঙ্ঘন করছো। তুমি কার সামনে বসে কথা বলছো সেটা তুমি জানো? আর তুমি আর কখনো কোনো অন্যায় করতে পারবে না। আমি তোমার সবকিছু ধরে ফেলেছি। আজকে তোমার 1 কোটি টাকার অস্ত্র আসার কথা ছিল, এগুলো আমি সোজা থানায় নিয়ে যাব। আপনার এত বড় সাহস হয়নি যে আমার অস্ত্রগুলো নিয়ে যাবেন সরকারি হেফাজতে? আর ওগুলো যে সরকারি হেফাজতে যাবে না এটা তো আমি খুব ভালোভাবেই জানি। শুনুন, আমি আপনাকে একটা অফার দিচ্ছি, আপনি আমার সাথে লাগতে আসবেন না। আর আপনি কার কথায় এমনটা করছেন এটা কিন্তু আমি খুব ভালো করেই জানি।
আপনার বস সালমানকে গিয়ে বলে দিবেন আকাশ চৌধুরী আবারও ফিরে এসেছে, আর এইবার কাউকে সে ছেড়ে দেবে না, সবাইকে মেরে ফেলবে। তুমি কি বলছো? সালমান কেন আমার বস হতে যাবে? তাকেও আমি খুঁজছি, কিন্তু খুঁজে পাচ্ছি না। তার ব্যাপারে অনেক রিপোর্ট এসেছে, তাকে অ্যারেস্ট করতে হবে, আর না হয় দেখা মাত্রই গুলি। এসব কথা আমাকে শোনাবেন না, আমি অনেক বড় খেলোয়াড়, আপনি আমার মতো খেলোয়াড় হতে পারবেন না কখনো। এখন কাজের কথায় আসি, আমার কাজে যদি বাধা দিতে আসেন আপনাকে মেরে ফেলে দেব, কথাটা মনে রাখবেন। আমার কাজে বাধা দিতে আসবেন না আপনি। যে অন্যায়গুলো করেছেন এগুলো না হয় সামনে চলে আসবে, আপনার ব্যাপারে কিন্তু আমি অনেক অনেক প্রমাণ জোগাড় করাই আছে, কয়েকটা প্রমাণ আপনাকে দেখাই, ওকে? তখনই আকাশ তার মোবাইলটা বের করে কিছু ভিডিও কমিশনারকে দেখালো। আর ভিডিওগুলো দেখার পরে কমিশনারের মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। কমিশনার চুপ করে আছে, আর কমিশনার চুপ করে আছে দেখে আকাশ মুচকি মুচকি হাসতে শুরু করলো। আর তখন কমিশনার সাহেব একটু পরেই আকাশকে বলতে লাগলো, আকাশ, তুমি যেটা বলবে আমি সেটাই করবো, তবু প্লিজ এই ভিডিওগুলো ডিলিট করে দাও। আমার মান সম্মান বলতে কোনো কিছু থাকবে না, এমনকি আমার এই র্যাঙ্ক চলে যাবে, প্লিজ। আকাশ আর কোনো কথা বলল না। আকাশ কোনো কিছু না বলেই চলে যাচ্ছে। আর কমিশনারও বুঝতে পারলো আকাশ আর কোনো কিছুই বলবে না। আকাশ গাড়িতে উঠে পড়ল। আর গাড়িতে উঠে পড়ার পরে ইমরান তখন আকাশকে জিজ্ঞাসা করতে লাগলো, আকাশ ভাই, আপনাকে আসলেই সিলেক্ট করতে ইচ্ছে করছে, কারণ আপনি ছাড়া কারোর ক্ষমতা ছিল না কমিশনারকে রাজি করানোর জন্য। আর এগুলো কি আসল ভিডিও? আমার তো মনে হচ্ছে না। সবকিছু বুঝতে হবে না, এগুলো আসল ভিডিও। কমিশনারের বাসার কাজের মেয়ে আমাকে ভিডিওগুলো পাঠিয়ে দিয়েছে, বুঝতে পেরেছিস? ইমরান তারপরে আর কোনো কথা বলল না। আর ইমরান কোনো কথা না বলার পরে আকাশ ইমরানকে বলল ওই 1 কোটি টাকার অস্ত্রশস্ত্র ট্রাকটাকে খুব সাবধানতার সাথে তার গোডাউনে নিয়ে আসার জন্য। আর আকাশ এদিকে এসে গোডাউনে চলে আসলো। আর গোডাউনে আসার পরে ল্যাপটপে সে কাজ করতে লাগলো। আর এদিকে ইমরান সেই বর্ডারের কাছে চলে গেল আর লোকজন নিয়ে আর ট্রাকে করে সমস্ত অস্ত্রগুলো গোডাউনে বেশ ভালোভাবেই নিয়ে আসলো। আর তখন রাত 2টা বেজে গেছে। আকাশ ট্রাক থেকে অস্ত্রগুলো একে একে নামাতে বলল। আর সেগুলো আকাশ ভালোভাবে চেক করে দেখছে। আর তখনই অস্ত্রগুলো যে পাঠিয়েছে আকাশকে এসে কল দিল। আর কল দেওয়ার পরে আকাশকে বলতে লাগলো, ভাই, আমি তো ভেবেছিলাম যে আপনি এগুলো রিসিভ করতে পারবেন না, কারণ প্রশাসন এমনভাবে ঘাটতেছিল যে পুরো মাথা নষ্ট হয়ে গিয়েছিল। কিন্তু ভাই, আপনি তো অসাধারণ। আপনি কিভাবে ম্যানেজ করলেন ভাই? আমি কিভাবে ম্যানেজ করেছি এটা তোর জানতে হবে না। আর শোন, ইন্ডিয়া থেকে তাড়াতাড়ি করে বাংলাদেশে চলে আয়। ইন্ডিয়াতে আমার যা দরকার সব শেষ। ওই সালমানকে খুঁজে বের করতে হবে, সে এখন বাংলাদেশে রয়েছে। এই খবরটা একদমই ভুয়া। তারপরে আকাশ কল কেটে দেয়। আর কল কেটে দেওয়ার পরে সবার সঙ্গে কথা বলে সে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে সে আবারও সেভাবেই রেডি হয়ে নিল। ক্ষেতমার্কা ছেলেদের মতো দেখা যাচ্ছে। ঢিলেঢালা পোশাক পরে সে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। মোটামুটি রাস্তার সবাই তাকে দেখে সাইড দিয়ে যাচ্ছে। আকাশ এদিকে কোনো লক্ষ্য না করে সে ভার্সিটিতে চলে আসলো। আর ভার্সিটিতে আসার পরে সে যখনই ভার্সিটিতে প্রবেশ করতে যাবে তখনই কোথা থেকে এসে মিথিলা তাকে একটা থাপ্পড় মারলো। আর মিথিলা থাপ্পড় মারার পরে তখন মিথিলা আকাশকে বলতে লাগলো, এই ফকিন্নির বাচ্চা, ফকিন্নি, তোকে যে আমরা কতক্ষণ ধরে ডাকছি সেটা কি তোর কানে যাচ্ছে না? তোর এত দাম বেড়ে গেছে নাকি? আয়, তোকে এমন শিক্ষা দিব যে কোনোদিন ভুলতে পারবি না। তোর বন্ধু তো আজকে মনে হয় আসবে না। মিথিলা এই কথা বলার পরে টানতে টানতে আকাশকে নিয়ে গেল তাদের সামনে। এদিকে নীলার সামনে নিয়ে যাওয়ার পরে আকাশকে দাঁড় করালো। আর দাঁড় করানোর পরে নীলা মোবাইল থেকে তার মুখটা সরিয়ে আকাশের দিকে তাকালো। আর তাকানোর পরে আকাশকে আবারও বলতে লাগলো, তোর এত বড় সাহস যে আমরা তোকে এতবার ডাকছি তবু তুই না শোনার ভান করে চলে যাচ্ছিলি। তোর সাহস তো কম নয়। আজকে তো তোর ওই বন্ধুটা আসলো না, আজকে তোকে কে বাঁচাবে? আপু, আপনারা কেন আমার সঙ্গে এরকমটা করছেন? আমি তো আপনাদের সঙ্গে কোনো অন্যায় করিনি। প্লিজ আমার সঙ্গে এমনটা করবেন না, প্লিজ। এই শোন, আমাদের তুই জুতা পরিষ্কার করে দে, তোকে আমরা 1000 টাকা দেবো, তাড়াতাড়ি পরিষ্কার করে দিবি। আর সেটা আবার
তোর গায়ের শার্ট দিয়ে। তোকে যেটা বলছি সেটাই কর, বুঝতে পেরেছিস? আর যদি এটা না করিস তাহলে আমি কিন্তু ছেলেদেরকে ডাক দিয়ে তোকে মায়ের খাওয়াবো। আর একবার মায়ের খেলে কিন্তু 1 মাস বিছানা থেকে উঠতে পারবি না। কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? তোকে যেটা বলা হয়েছে তুই সেটাই করবি। আমাদের জুতার মধ্যে তুই ময়লা দিয়েছিস। কোনো উপায় না পেয়ে আকাশ তার গায়ের শার্ট একটা বোতাম 2টা বোতাম করে সবগুলো বোতাম খুলে ফেলল। আর খোলার পরে নীলা হাঁ করে তার দিকে তাকিয়েছিল, কারণ 6 প্যাক বডি। আকাশ নিজের শার্ট খুলে প্রথমে নীলার জুতাটা মুছতে লাগলো। আর একটা জুতা মোছার পরে যখন আর একটা যেটা মুছতে যাবে তখনই নীলা আকাশকে বলতে লাগলো, ঠিক আছে, তোরা জুতা মুছতে হবে না, তুই এখন ক্লাসে যা, আমরা একটু পরে ক্লাসে আসবো। আর শোন, এইসব কথা যদি অন্য কেউ জানতে পারে বা স্যারের কাছে যদি কোনো কিছু বলেছিস তাহলে তো বুঝতেই পারছিস কি করব আমরা। আর আমাকে তো তুই ভালোভাবেই চিনিস। তারপর আকাশ এখানে দাঁড়িয়ে না থেকে তার নিজের শার্ট পরে আবারও ক্লাসে চলে আসলো। আর ক্লাসে আসার পরে সবার পিছনে বেঞ্চে বসে আছে আকাশ। আর কিছুক্ষণ পরে মিথিলা এবং তার বান্ধবীরা সবাই মিলে ক্লাসে প্রবেশ করলো। আর ক্লাসের প্রবেশ করার পরে সবার সামনের মধ্যে বসে পড়লো মিথিলা আর নীলা। নীলা বসে পড়ার পরে বারবার আকাশের দিকে খেয়াল করছে। আকাশও বুঝতে পারছে না নীলা বারবার কেন তার দিকে তাকাচ্ছে। আকাশের মনে হচ্ছে তার বডি দেখে নীলা হয়তো ক্রাশ খেয়ে গেছে। এদিকে স্যার ক্লাসে যাকে বলতে লাগলো শিক্ষা সফরের কথা, কারণ একটা ট্যুর হবার কথা ছিল আরো বেশ অনেক দিন আগে, কিন্তু কোনো কারণে সেটা হয়নি, তাই প্রথম সপ্তাহেই হবে। স্যার ঘোষণা করলেন টাকা দিতে হবে সবাইকে, 2000 টাকা করে দিতে হবে এবং 3 দিনের জন্য কক্সবাজার নিয়ে যাওয়া হবে। এটা শুনে সবাই রাজি হয়ে গেল, কারণ প্রতি বছর সবাই এটার জন্যই ওয়েট করে থাকে। এদিকে তখনই নীলা আকাশের দিকে তাকায়। নীলা ভাবছে আকাশ কি করে টাকা দেবে, কারণ আকাশ সেদিন প্রথম স্যারকে বলেছিল সে একটা মুদির দোকানে কাজ করে আর সেখানে যে টাকা পায় তা দিয়ে ঠিকমতো তার নিজের খরচটাই চালাতে পারে না। নীলা ভাবতে লাগলো, নীলা আবার মনে মনে ভাবতে লাগলো, যে ছেলে নিজের খরচটা ঠিকমতো চালাতে পারে না, পোশাক পরতে পারে না, সে আবার শিক্ষা সফরের জন্য 2000 টাকা কি করে ম্যানেজ করে দেবে? ঠিক আছে, সমস্যা নেই, তার টাকা না হয় আমি দিয়ে দিব। কিন্তু আমি কিছুক্ষণ আগেও তো ছেলেটার প্রতি রেগেছিলাম, কিন্তু হঠাৎ করে কি এমন হয়ে গেল আমি ছেলেটার প্রতি এতটা আকৃষ্ট হয়ে গেলাম? বুঝতে পারছিলাম আমি আমার নিজেকে প্রশ্ন করছি, কিন্তু কোনো উত্তর পাচ্ছি না। এইভাবে ক্লাস শেষ হয়। নীলা এদিকে স্যারের সাথে কথা বলল আর এদিকে আকাশ ক্লাস শেষ করে বেরিয়ে আসলো। ক্লাস শেষ করে যখন সিঁড়ির কাছে আসলো সে সময় পিছন থেকে মাথার মধ্যে কেউ থাপ্পড় মারলো। আকাশ পেছন ফিরে তাকায় আর দেখতে পারল মিথিলা তাকে মেরেছে। আকাশ এইভাবে তাকিয়ে আছে দেখে মিথিলা আরও সাথে কয়েকজন মেয়ে হাসতে শুরু করলো। আকাশ কোনো কিছু বলতে চেয়েও বলতে পারবে না, কারণ সে চায় না শুধু শুধু এখানে ঝামেলা করার জন্য। আর তখনই দেখতে পারল প্রিন্সিপালের রুমে কয়েকজন প্রবেশ করছে। ছেলেগুলোকে দেখে আকাশের বেশ সন্দেহ হলো। আর তখন আকাশ এভাবে তাকিয়ে আছে দেখে মিথিলা আকাশকে ধাক্কা দিল। আর ধাক্কা দেওয়ার পরে আকাশ সামলাতে না পেরে সিঁড়িতে পড়ে গেল। আর পড়ে যাওয়ার পরে আকাশ বেশ অনেকটাই ব্যথা পেল। আকাশ কোনো কিছু না বলে চলে যেতে লাগলো। আর তখন নীলা এসে এটা ভালোভাবে দেখতে পারলো। আর নীলা এসে মিথিলাকে একটা থাপ্পড় দেয়। আর থাপ্পড় দেওয়ার পরে মিথিলা তখন নীলাকে বলতে লাগলো, নীলা, তুই আমাকে এভাবে থাপ্পড় কেন মারলি? আমি তো তোর সঙ্গে কোনো কিছুই করিনি। তোর থাপ্পড় মারাটা কিন্তু উচিত হয়নি। তুই শুধু শুধু আকাশকে কেন মারলি? ছেলেটা অনেক অসহায়, তাই বলে তুই ওর সঙ্গে এরকম ব্যবহার করবি? দেখ, কারোর সঙ্গে এরকম ব্যবহার করা ঠিক না। ওর জায়গায় যদি আমি বা তুই থাকতাম তখন তুই কি করতি? তখন যদি তোর সঙ্গে এমনটা কেউ করতো তখন কি তোর ভালো লাগতো? এরপর থেকে আকাশকে কোনো প্রকার কোনো র্যাগিং করবি না, ছেলেটা অনেক অসহায়। নীলা, তুই তোর মুখে এসব কথা বলছিস? আমার তো আসলে বিশ্বাসই হচ্ছে না, কারণ যে নীলার কাছ থেকে আমরা র্যাগিং করা শিখেছি সেই নীলাই এখন আমাদেরকে অন্য কথা বলছে। তোর কি কোনো কিছু হয়েছে নাকি? নেশা পানি করেছিস? আগে আমি তোদের জন্য আমি বিপদে গিয়েছিলাম, কিন্তু এখন আমি বুঝতে পারছি আসলে এইসবের মধ্যে কখনোই পরিপূর্ণতা পাওয়া যায় না।
আমি এখন বুঝতে পারছি আসলে এসবের মধ্যে কোনো কিছুই নেই, শুধু শুধু সাময়িক শান্তি মানুষকে কষ্ট দেওয়াতে। আমারও কষ্ট লাগে এখন। এই কথা বলার পরে মিথিলা অনেকটা রাগে চলে যায়। আর এদিকে আকাশ হাঁটতে হাঁটতে সে যথারীতি তার গোডাউনে চলে আসলো। আর গোডাউনে আসার পর আকাশ ল্যাপটপ নিয়ে বসে পড়লো। আর বসে পড়ার পরে ওয়েব প্রিন্সিপালের এখানে সিসি ক্যামেরাগুলো ট্র্যাক করতে লাগলো, কিন্তু কোনোভাবেই সে হ্যাক করতে পারছে না। আর তখনই শিয়াম আকাশকে এসে বলতে লাগলো, আকাশ ভাই, আমার কাছে একটা আইপি অ্যাড্রেস আছে, ওটা দিয়ে ট্রাই করতে পারেন। আমার মনে হয় ওই গ্যাংস্টার সালমান খুব ভালো করে প্রোটেক্ট দিয়েছে। আর আপনি যে ট্র্যাক করছেন এটা সালমান যে কোনোভাবেই জেনে গেছে, না হলে এতটা সমস্যা কখনোই হতো না। সিয়াম, আমার মনে হচ্ছে আমি ভার্সিটিতে ছদ্মবেশে গিয়েছি, এটা কেউ না কেউ হয়তো টের পাচ্ছে, আর সেই জন্যই অনেক টাইট সিকিউরিটি দিয়েছে, নাহলে এত সিকিউরিটি থাকার কোনো কথাই নয়। আমি প্রায় অনেকক্ষণ ধরে ট্রাই করছি, বুঝতে পারছি না কিছু। শিয়াম আইপি অ্যাড্রেসটা দেওয়ার পরে আকাশ আবারও কাজে লেগে পড়ল। আর দীর্ঘ 2 ঘন্টা চেষ্টা করার পরে সিসি ক্যামেরাগুলো হ্যাক করতে পারলো। সেখানে ভয়েস সহ রেকর্ড করা হচ্ছে। আকাশ ভয়েস রেকর্ড শুনে সত্যিই অনেক খুশি হয়ে গেল, কারণ সে ভেবেছিল ভয়েস রেকর্ড থাকবে না, কিন্তু সেখানে ভয়েস রেকর্ডার চালু করা আছে ওদের মাঝে কথাবার্তাগুলো। তোরা কি বলছিস? এই ভার্সিটিতে আকাশ প্রবেশ করেছে, এটা কখনই হতে পারে না। আকাশের কি এত সময় আছে যে এই ভার্সিটিতে এই সামান্য কাজের জন্য আসবে? সে আন্ডারওয়ার্ল্ডের রাজত্ব করছে, আর সামান্য এই ভার্সিটিতে এসে তার কোনো কাজ নেই। আর এরকম ভার্সিটিতে আরো অনেক অনেক অপরাধ হয়ে থাকে, সে কয়টা ভার্সিটিতে যাবে ছদ্মবেশে? সালমান ভাই আমাদেরকে পাঠিয়েছে আপনাদের খবরটা দেওয়ার জন্য। সেটা আপনি বিশ্বাস করছেন না কেন? আপনি বলতে কিছু না দিলে পারবো না। বিশ্বাস অবিশ্বাস সম্পূর্ণ আপনার ব্যাপার, তবে ভালোভাবে খোঁজ নিয়ে দেখবেন। আমাদের মনে হচ্ছে আকাশ এই ভার্সিটিতে প্রপোজ করেছে। যেহেতু আকাশকে আজ পর্যন্ত কেউ দেখেনি, তাই সাবধান থাকতে হবে। দেখ কমিশনার, আমি সালমান, এই 3 জন মিলে ব্যবসাটা দাঁড় করিয়েছি। আর এই ভার্সিটি থেকে প্রায় প্রতি সপ্তাহে 10 থেকে 12 জন করে মেয়েগুলোকে বাজার করে দেওয়া হয়। আর সালমান আমি দুজনে মিলে ওদের সঙ্গে সব কার্যকলাপ করে ওদের বিদেশে পাচার করে দেই। আর এই খবরটা তেমন কেউই জানে না, আর আমি যে সালমানের সঙ্গে কাজ করছি এটাও কেউ জানে না। আর জানার কোনো কথাও নয়। আকাশ এখানে কি করে জানবে? আকাশ আন্ডারওয়ার্ল্ডের রাজত্ব করছে, আকাশ কিসব নিয়ে বসে থাকবে? হ্যাঁ, এটা ঠিক, আকাশ সালমানের ব্যাপারে অনেক ক্ষেপে আছে। সালমানের কাজগুলো আকাশ ভালোভাবে বুঝতে পারছে, কিন্তু সেখানে যে আমি আছি এটা আকাশ কখনোই জানবে না। আপনি বুঝতে পারছেন আপনি কত বড় ভুল করছেন? আপনি আমাদের কথাটা বিশ্বাস করুন। আমরা কিছু প্রমাণ পেয়েছি বলেই কিন্তু আপনাকে সাবধান করতে এসেছি। আর যদি সালমান ভাইয়ের কিছু হয় তাহলে কি মনে করেন আপনাকে ছেড়ে দিবে? কখনোই ছেড়ে দিবে না। একবার যদি সালমানকে খুঁজে বের করতে পারে আকাশ, তাহলে আপনাকেও শেষ করে ফেলবে। আর যদি একবার আপনার কাছে এসে পড়ে তাহলে সালমানের ঠিকানা পেয়ে যাবে। তার মানে দুজনের মধ্যে একজনকে পেলেই হলো। আপনি বুঝতে পারছেন আপনি কতটা বিপদে আছেন? তাই বলছি আকাশকে খুঁজে বের করুন। ঠিক আছে, আজকে সন্ধ্যায় আমি সালমানের সঙ্গে গিয়ে দেখা করব। তোরা এখন যা, আর হুটহাট করে এভাবে ভার্সিটিতে আসবি না। আর আমাদের সুন্দরবনের ওই জায়গায় আবার যেতে হবে। মনা ডাকাতের সঙ্গে ভালোভাবে কথা বলতে হবে, এবারে সাপ্লাই খুব কম দিচ্ছে। আর শুনুন, আজকের মিটিংটা ওই ময়না ডাকাতের আস্তানায় হবে। আপনি যাওয়ার সময় 2-3টা মেয়ে সাথে করে নিয়ে যাবেন, বুঝতে পেরেছেন? আমরা সালমান ভাইকে গিয়ে বলে দিচ্ছি, আর আপনাকে যেটা কাজ দিয়েছি সেটা ভালোভাবে করবেন। সালমান ভাইয়ের অর্ডার। আকাশ এই কথাগুলো শোনার পরে অবাক হয়ে গেল, কারণ তারা সুন্দরবনের মধ্যে ঘাঁটি গেড়েছে। ওই মরা ডাকাতকে আকাশ বেশ অনেকদিন ধরেই খুঁজে চলছিল, আর সে মনে রাখার চেয়ে সুন্দরবনের মধ্যে থাকবে এটা আকাশ আসলেই জানতো না। আকাশ অনেক বড় একটা তথ্য পেয়েছে, আর এটা ইমরানকে সবকিছু গুছিয়ে নিতে বলল। সে আজকেই সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দিবে। ইমরানকে বলল হেলিকপ্টার রেডি করার জন্য, আর ইমরান এদিকে 4-5টা হেলিকপ্টার নিয়ে তৈরি হয়ে গেল। আর সন্ধ্যার সময় হেলিকপ্টারে করে সেখানে চলে যাচ্ছে, ছেলেদেরকে নিয়ে সেখানে যাচ্ছে। আর তখন ইমরান আকাশকে বলতে লাগলো, ভাই আমি কি আরও ছেলেদেরকে আসতে বলবো? আমরা এখানে 20 জন আছি, ওরা তো না হলে ওখানে 100 জনের মতো হবে। আমরা কি পারবো ওদের সঙ্গে লড়াই করে জিততে? কারণ সুন্দরবনের আসলে প্ল্যান মতো কোনো কিছুই হয় না। জোয়ার ভাটা আছে, বাতাসের আর্দ্রতা আছে, ওখানে আবার হিংস্র পশুদের অত্যাচার আছে। সব কিছু মিলিয়ে আমরা কি পারবো সেখানে টিকে থাকতে? পাইলট, তুই 800 মিটার সামনে এগিয়ে যা, আমাদেরকে ওই নদীর মাঝখানে নামিয়ে দিবি।
আর তারপর তুই 1 সেকেন্ডও দেরি না করে এখান থেকে চলে যাবি। আর যখনই আমরা কল দিব তখনই তাড়াতাড়ি করে চলে আসবি। আর অবশ্যই হেলিকপ্টার থেকে কোনো প্রকার কোনো যেন গোলা বারুদ নিচে না পড়ে, কারণ ওরা যদি একবার টের পেয়ে যায় তাহলে কিন্তু আমরা কোনো কিছুই করতে পারবো না। তাই আমরা নেমে পড়ব, কারণ শব্দ পেলেই ওরা বুঝে ফেলবে। আকাশের কথায় পাইলট সাড়া দিল, আর 400 মিটার সামনে যাওয়ার পরেই সবাই কমান্ডো স্টাইলে হেলিকপ্টার থেকে নেমে পড়ল নদীতে। আর নদীতে নেওয়ার পরে নদীটার সাঁতরে পার হলো। নদীটার সাঁতরে পার হওয়ার পরে আকাশ যখন সবাইকে একসঙ্গে ডাকলো আর সবাই আকাশের সামনে দাঁড়িয়ে আছে, তখন আকাশ বলল, আমাদের এখান থেকে ওই আস্থানায় যেতে অনেকটুকু পথ হাঁটতে হবে, প্রায় 10 কিলোমিটারের মতো। ওরা কখনোই ধারণা করবে না যে কেউ পিছন দিক থেকে 10 কিলোমিটার হেঁটে তাদেরকে অ্যাটাক করতে আসবে। ওরা ভাববে তাদেরকে হয়তো হেলিকপ্টারে করে অ্যাটাক করতে আসবে, না হয় রাস্তা দিয়েই আসবে, কারণ এই জায়গাটার মধ্যে ওদের পাহারা অনেক বেশি। আর যেখানে পাহারা বেশি ওখানে ওরা এত বেশি চিন্তাও করবে না। তাই আমরা এদিক দিয়েই যাব, আর কোনো অবস্থাতেই আমি বলা ছাড়া কেউ ফায়ার করবে না। পিছন দিক থেকে এক একটাকে শেষ করতে হবে আমাদের। আর যখন ওরা ফায়ার করবে তখন আমরাও ফায়ার করব। আর সবার কাছে বোম রয়েছে আগেই, বোম মারা যাবে না, আমি বলার পরে তারপরে মারবে। আর সবাই মাইক্রোফোনে কানেক্ট থাকবে। মনে রাখবে, সালমান এবং প্রিন্সিপাল ওরা 3 জন 3 দিক দিয়ে পালিয়ে যেতে পারে, কারণ এখানে সব কিছুই আমাদের অচেনা, তাই যে কোনো কিছু হতে পারে। আর হিংস্র পশুর অত্যাচার তো থাকবেই। এই অপারেশনটা আমাদের কাছে অনেক বেশি হবে, কিন্তু আমাদেরকে জয়ী হতে হবে, কারণ এখানে সাধারণ মানুষ আমাদের উপর তাকিয়ে আছে। ইনশাআল্লাহ আমরা সফল হব, আমাদের সফল হতেই হবে। ওদের মতো জঙ্গিদেরকে এদেশে বাঁচিয়ে রাখা যাবে না। ভাই আপনি যেভাবে বলবেন আমরা সেইভাবেই করব। আর যারা আপনার মা বাবা পুরো পরিবারকে খুন করে ফেলেছে তাদেরকে বাঁচিয়ে রাখবো না। আর যারা দিনের পর দিন মানুষকে শোষণ করে যাচ্ছে তাদেরকে বাঁচিয়ে রাখার কোনো প্রশ্নই আসে না, ওদেরকে মরতে হবে। আমার পরিবারকেও ওরা মেরে ফেলেছে, আমার বাবা মায়ের মৃত্যুর প্রতিশোধ নিব। তারপর আকাশ সবাইকে আরো কিছু কথা বলে দিল। আর কথা বলা শেষে আকাশ সামনে আগাতে শুরু করলো। আর অনেক দূর পর্যন্ত হেঁটে যেতে হবে, তার জন্য মোটামুটি দৌড়ে যাচ্ছে। আর হঠাৎ করেই বাঘের গর্জন শুনতে পেল। আকাশ একটা জায়গায় লুকিয়ে পড়ল, যেন বাঘ কোনোভাবেই দেখতে না পারে। কাজ জানে এই অপারেশনটা আর অনেক বেশি বিপজ্জনক হতে পারে, কারণ এই সুন্দরবন সম্পর্কে আকাশের তেমন কোনোভাবেই জানা নেই। আর তাদের চেয়ে বেশি মনে রাখার এবং সালমান ওরা বেশি জানে, কারণ ওরা সুন্দরবনে থাকছে। আকাশ সুন্দরবনের প্রথম এসেছে, আর জায়গাটাও অচেনা। আকাশ তার মতো সামনে আবারও এগিয়ে যেতে লাগলো। প্রায় 2 ঘন্টা হাঁটার পরে ওই আস্তানার সামনে চলে আসলো। আর পেছন দিক থেকে একজন একজন করে করে ঘাড়গুলোকে ঘুরিয়ে দিল। আর ঘাড়গুলোকে 90 ডিগ্রি ঘোরালেই ঘাড় বেঁকে যায়, তার সঙ্গে সঙ্গেই মানুষ মারা যায়। এটাই আকাশ শিখিয়ে দিয়েছিল, আর সবাই এভাবেই ফলো করছে এবং সবাইকে মারছে। আর হঠাৎ করেই কয়েকজন দেখে নেয়, আর দেখে নেওয়ার পরে ওরা ফায়ার করতে শুরু করলো। আর আকাশ তখন মাইক্রোফোনে বলল সবাইকে ফায়ার করার জন্য। সবাই ফায়ার করতে শুরু করলো। আর গুলি করার সময় আকাশকে দেখতে পারলো বনা ডাকাত তাদেরকে গুলি করছে। আর তখনই হেলিকপ্টারের শব্দ ভেসে আসলো, আর হেলিকপ্টার থেকে উপর থেকে রশ্মি ফেলে দিল। আর ফেলে দেওয়ার পরে প্রিন্সিপাল এবং সালমান দুজনেই দড়ি ধরে উপরে উঠে যায়। আর সালমান এবং প্রিন্সিপাল আকাশকে দেখার চেষ্টা করছিল, কিন্তু অন্ধকারের জন্য কিছুই দেখতে পায়নি। আর আকাশ সে এমনভাবেই এসেছে যেন কেউ তাকে চিনতে না পারে, কারণ তাকে ভার্সিটিতে যেতে হবে। আর ভার্সিটিতে গেলে তার এখনই নিজের চেহারাটা প্রকাশ করলে সবকিছু প্ল্যান নষ্ট হয়ে যাবে। আকাশ গুলি করতে করতে সামনে এগিয়ে গেল। আর সামনে এগিয়ে যাওয়ার পরে সে দেখলো তারা না পেরে পালিয়ে যেতে লাগলো। আকাশ দৌড়তে শুরু করলো, আর বাকিদেরকে বলল আস্তানাতে ভালোভাবে ঘিরে ধরার জন্য এবং সবাইকে যেন মেরে ফেলে। আকাশ দৌড়ে গিয়ে মনা ডাকাতকে ধরে ফেললো, আর ধরে ফেলার পরে ইচ্ছে মতো মারতে শুরু করলো।
আর এদিকে আকাশের লোকেরা মনা ডাকাতের লোকেদেরকে ধরে ধরে পিটাতে শুরু করলো। আর অনেকজনকেই মেরে ফেলেছে, আর দু একজন বেঁচে ছিল তাদেরকেই মারছে আকাশের লোকেরা। এদিকে মনা ডাকাতকে নিয়ে তারা গোডাউনে নিয়ে আসলো। নিয়ে আসার পরে আকাশের লোকেরা তাকে অনেক অত্যাচার করছে, কিন্তু কোনো কিছুই স্বীকার করছে না। আর তখন আকাশ মনা ডাকাতের কাছে আসলো। আসার পরে তখন ইমরান, শিয়াম সবাই তার কাছ থেকে সরে যায়। আর সরে যাওয়ার পরে আকাশ তার সামনে গিয়ে বসে পড়ল। বসে পড়ার পরে আকাশ তখন বলতে শুরু করলো, তোকে আমি এখন যে প্রশ্নগুলো করব সেই প্রশ্নগুলোর উত্তর খুব ভালোভাবে দিবি। যদি কোনো ব্যতিক্রম হয় তাহলে তোকে কি করবো এটা তুই ভালো করেই বুঝতে পারছিস। আমি এত কথা বলা পছন্দ করি না, এত ঢংও করবি না। তোকে যেগুলো প্রশ্ন করব ঠিক সেগুলোরই উত্তর দিবি, বুঝতে পেরেছিস? আমি কোনো কিছু জানি না। আমাকে ওরা টাকা দেয়, আমি সেই অনুযায়ী কাজ করে দেই। এর চেয়ে বেশি আমি কোনো কিছুই জানি না। ওরা আজকে আমার সঙ্গে মিটিং করার জন্য এসেছিল, নতুন একটা কাজের জন্য। এমনকি আমাকে টাকাও দিয়েছিল। প্রথম কথা হচ্ছে যে তুই ওদেরকে সাহায্য করছিস, কিন্তু ওরা তোকে এভাবে ফেলে চলে গেল তো বিশ্বাসের কোনো প্রতিদান দিল না, তাই না? তুই তাদের জন্য এত কষ্ট করেছিস, নিজের জীবন বাজি রেখে আমার সঙ্গে ফাইট করতে গিয়েছিস, কিন্তু ওরা তোকে ফেলেই চলে গিয়েছে। তো তুই বল, তুই কাদের সঙ্গে কাজ করছিস? তারা তোকে মূল্যই দেয় না। আমাকে ওরা আজকে 10 লক্ষ টাকা দিয়েছিল, কিন্তু ওরা একটা বিষয় নিয়ে আলোচনা করছিল, কিন্তু আমি সবটা শুনতে পারিনি। তখনই তো অ্যাটাক করা হয়েছে আমাকে। ওরা তোকে 10 লক্ষ টাকা দিয়েছিল, সেটা কোনো বড় কথা নয়। বড় কথা হচ্ছে তোকে কি কাজ দেওয়ার জন্য ওরা এসেছিল। মূল বিষয়টা কি সেটা সত্যি করে বল। আমাকে ওরা 10 লক্ষ টাকা দিয়ে বলেছিল আমি যেন ঢাকার মধ্যে বেশ কিছু জায়গায় বোম ব্লাস্ট করি, এবং এই বোম ব্লাস্টে অনেক মানুষ মারা যাবে, আর তখন মানুষ এটা নিয়ে পড়ে থাকবে, আর আমি এদেরকে 100 মেয়েকে বিদেশে পাচার করে দেব। আমার কাজ হলো শুধুমাত্র বর্ডার পাস করে দেওয়া, আর বাকিটা ওরা ইন্ডিয়া থেকে অন্য কাউকে দিয়ে কাজটা করিয়ে নেবে। আমি শুধু বাংলাদেশে প্রোটেক্ট করে শুধুমাত্র বর্ডার পার করে দেব। এটাই ছিল আমার কাজ। সবাই যখন বোম ব্লাস্ট নিয়ে ব্যস্ত থাকবে তখন আমরা এদিকে এই কাজটা করব। এটাই ছিল আমার কাজ। আমি খুব ভালো করে জানি সুন্দরবনে এভাবে একা একদিনও বেঁচে থাকা সম্ভব না। তোকে কে সাহায্য করে থাকে পেছন থেকে? সত্যি করে বলবি। খাবার দাবার এসব কিছু কে দিয়ে যায় তোকে? আর এত ভারী ভারী অস্ত্র তুই কোথায় পেয়েছিস? এগুলো কি সালমান তোকে দিয়েছে, নাকি তোর আরও কোনো সোর্স আছে? সালমান আমাকে প্রথমবার কিছু অস্ত্র দিয়েছিল, সেগুলোতে তো আসলে হয় না। আমি অন্য একজনের কাছ থেকে অস্ত্র কিনে নিয়েছিলাম 5 লক্ষ টাকার। এই চালানটা আসতে অনেক দেরি হয়েছিল, কিন্তু হাতে পেয়েছিলাম। চালানটা অনেক ভালো ছিল। প্রশাসনের নাকের ডগায় দিয়ে আমি কাজটা করেছিলাম, কিন্তু প্রশাসন কোনো কিছুই করতে পারেনি, শুধুমাত্র কমিশনারের জন্য, কারণ কমিশনারকে আমি টাকা দিয়েছিলাম। তোর পেছনে কে আছে এটা সত্যি করে বল। তুই যদি এটা বলিস তাহলে তোকে ছেড়ে দেব। আর সালমান আর প্রিন্সিপালের পেছনে আর কে কে আছে, ওদের সঙ্গে আর কে কে কাজ করে সব কিছু বল। আমাকে গ্রামের চেয়ারম্যান সাহায্য করে। চেয়ারম্যানের নাম বাদশা মিয়া। সে আমাকে সব কিছু যোগান দিয়ে থাকে, আর তার বিনিময়ে আমি তাকে টাকা দিই। আর সালমান এবং প্রিন্সিপালের পেছনে আরও একজন রয়েছে, সে হলো আসল মাতা। কিন্তু সেটা যে কে সেটা আমি জানি না, কারণ ওরা আমাকে কখনোই বলেনি। আমি কোনো প্রশ্ন করলে ওরা কোনো উত্তর দিত না আমাকে। যে কাজ দিত সেটাই আমার করা লাগতো। আমি তো শুধুমাত্র ছোট ছোট কাজ করতাম, কিন্তু ওরা তো বড় বড় কাজ করে। এই কথা আকাশ শোনার পরে মনাকে গুলি করে দেয়। আর গুলি করে দেওয়ার পরে মনা ছটফট করতে করতে সেখানেই মারা যায়। আর আকাশ তখন বলল লাশটা গুম ঘরে ফেলার জন্য। আর সঙ্গে সঙ্গে শিয়াম এবং ইমরান দুজনে লাশটাকে নিয়ে গুম করে দিল। আর গুম করে দেওয়ার পরে এভাবেই পার হয়ে যায় আরও কয়েকটা দিন। আকাশ ভার্সিটিতে বেশি যাতায়াত করছে। প্রতিদিন সে ক্লাস করছে দেখে নিলয়ের সঙ্গে ভালো সম্পর্ক হয়ে গেছে। আর এদিকে নীলা তাকে অনেক বেশি কথা বলার জন্য অ্যাগ্রেসিভ হয়ে গেছে। নীলা এখন আকাশকে ছাড়া কোনো কিছুই বুঝতে পারছে না। একদিন বিছানায় শুয়ে শুয়ে আকাশের কথাই ভাবছিল। আকাশ যদিও গরিব, কিন্তু তাতে আমার কোনো সমস্যা নেই। ছেলেটা এত ভালো, আমি যদি এমন মানুষ আরো আগে পেতাম কবেই তাকে ভালোবেসে ফেলতাম। কিন্তু
আমি আমার নিজের ভালোবাসার কথা কিভাবে বলবো? সে কি আমাকে মেনে নেবে? সে তো আমাকে এখন সহ্যই করতে পারে না, আর সহ্য করবেই বা কি কারণে? আমি যে তার সঙ্গে এত এত অন্যায় করে রেখেছি, এটা তো কোনোভাবেই আমাকে ক্ষমা করা যায় না। কিন্তু তবুও আমি আকাশের কাছে ক্ষমা চাইবো। আমি যে অন্যায় করেছি, আকাশ নিশ্চয়ই আমাকে ক্ষমা করে দেবে। আমার অনেক বেশি ভালো লাগে, মনের মধ্যে একটা প্রশান্তি পাওয়া যায়। আমি এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম বুঝতেই পারলাম না। পরের দিন আমি তার পাশে বসলাম। তার পাশে বসার পরে তখন আকাশ নিজে থেকে আমাকে বলতে শুরু করলো, কি ব্যাপার, আপনি আমার পাশে এসে কেন বসেছেন? আপনার বান্ধবীরা তো আপনাকে অপমান করবে। প্লিজ আপনি এখান থেকে যান। আর আমার সঙ্গে তো আপনার কোনো কথা নেই। আপনি কেন এখানে এসেছেন? আজব। আকাশ, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি জানি আমি তোমার সঙ্গে অনেক অন্যায় করেছি। আমি জানি যে তোমার কাছে ক্ষমা চাওয়ার মতো মুখ আমার নেই, কিন্তু তবু আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আসলে আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছি, তাই থাকতে পারছি না। কিন্তু আমি আপনাকে ভালোবাসি না, আর আমার আপনাকে একটুও পছন্দ না। কারণ আপনার মতো মেয়েকে আমি কেন ভালোবাসবো বলুন তো? কোথায় আপনি আর কোথায় আমি? আমার তো কোনো কিছুই নেই। আপনি হলেন বড়লোক বাবার একমাত্র মেয়ে। আপনার যেগুলো একদিনে খরচ হয়, সেগুলো আমি 1 বছরে মনে হয় না করতে পারবো। আর আমি একটা আনস্মার্ট খ্যাত। আমাকে ভালোবাসলে আপনার সমাজে অনেক দুর্নাম হবে, আপনাকে নিয়ে অনেক বাজে কথা বলবে। সো আমি চাই না যে আমার জন্য অন্য কেউ বাজে কথা শুনুক, আর এটা হয় না। আকাশ, প্লিজ তুমি আমার কথাগুলো একটু বুঝতে চেষ্টা করো। আমি সত্যি তোমাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি। ওই দিন তুমি কিছু এতিম বাচ্চাদের সাহায্য করেছিলে। আমি তোমার পেছনে পেছনে ওই এতিমখানায় গিয়েছিলাম। এতিমখানায় যাওয়ার পরে জিজ্ঞেস করে দেখলাম তুমি পুরো এতিমখানার দায়িত্বে আছো। সমস্ত খরচ তুমি বহন করো। ওরা তোমাকে এতটা ভালোবাসে যে ভালোবাসা দেখে আসলে আমার চোখ খুলে গেছে। তোমার এমন আরো অনেক ভালো কাজ আছে দেখে আমি নিজে ইন্সপায়ার হয়েছি। আমি চাই তুমি আমার পাশে এভাবে সারাটা জীবন থাকো। আমাকে পরিবর্তন করার পেছনে তুমি একমাত্র দায়ী। আমি আমার নিজের লাইফটাকে চেঞ্জ করে ফেলবো। সত্যি, তোমাকে কথা দিলাম। বলো, ভালোবাসবে আমাকে? আগে আপনি নিজেকে পরিবর্তন করুন। নিজেকে যে ভালোবাসতে পারে, সে অন্য কাউকেও ভালোবাসতে পারবে। আপনি তো নিজেকেই ভালোবাসতে পারেন না। কারণ যেসব পোশাক পরে ভার্সিটিতে আসেন, সমস্ত ছেলেই আপনাকে চোখ বড় বড় করে তাকায়, মনে হয় চোখ দিয়েই গিলে খাবে। এর চেয়ে বেশি আমি আপনাকে কোনো কিছু বলতে পারবো না। যেদিন নিজেকে শুধরে যেতে পারবেন, সেদিন আমার কাছে আসবেন। আমি ভেবে দেখতে পারি। এ কথা বলার পরে আকাশ এখান থেকে চলে আসলো। আর আকাশ ক্লাসে এসে নিলয়ের সঙ্গে গল্প করতে লাগলো। আর নিলয় তখন নীলাকে উদ্দেশ্য করে আকাশকে বলতে লাগলো, নীলা তোকে সত্যিই অনেক বেশি ভালোবেসে ফেলেছে। তুই কেন শুধু শুধু তাকে কষ্ট দিচ্ছিস? মেয়েটার চোখে আসলেই পবিত্র ভালোবাসা দেখতে পাচ্ছি তোর জন্য। তুই তাকে মেনে নে। যদিও মেয়েটা অনেক রাগী অহংকারী ছিল, কিন্তু এখন তো আর অহংকার নয়, এখন তো সে পরিবর্তন হয়েছে, তাই না? হ্যাঁ, আমি জানি সে অনেক বেশি পরিবর্তন হয়েছে, কিন্তু আমি চাই সে আরও পরিবর্তন হবে। তারপর আমি তাকে মেনে নেব। এমনকি আমি তাকে ভালোবেসে ফেলেছি, কিন্তু এখনই ভালোবাসার কথাটা বলবো না। আমার হাতে অনেক কাজ আছে, অনেক কিছু করার বাকি আছে। আচ্ছা, তুই আমাকে একটা কথা বলতে পারবি? প্রিন্সিপাল ভার্সিটি শেষ করে কোথায় যায়, সেই তথ্যটা কি আমাকে দিতে পারবি? হ্যাঁ, সেটা বের করে দেওয়া যাবে। আমি এই ভার্সিটির ব্যাপারে অনেক কিছু শুনেছি, কারণ এই ভার্সিটির হোস্টেলের মেয়েদেরকে নাকি প্রিন্সিপাল ব্যবসা করে। এখন এই কথাটা সত্যি কিনা জানি না। আর চল তাহলে আজকে এটা খুঁজে বের করে দেখি। আমারও জানার ইচ্ছা, কিন্তু সাহস হয়নি কখনো। আকাশ এবং নিলয় এসব নিয়েই কথা বলছিল। আর তখনই স্যার প্রবেশ করলো। স্যার প্রবেশ করার পরে বলল, এ সপ্তাহে কক্সবাজার ট্যুরে যাওয়া হবে না, আগামী সপ্তাহে যেতে হবে। আকাশের এসব নিয়ে কোনো মাথা ব্যথা নেই, কিন্তু নীলা ভাবছে সে আকাশের সঙ্গে ট্যুরে গিয়েই সব কিছু মিটমাট করে নেবে। কিন্তু আকাশ ভাবছে এই ট্যুরে যাওয়ার আগেই সমস্ত কিছু শেষ করতে হবে, কারণ ট্যুরে গেলে প্রিন্সিপালকে পাবে না, অনেক এলোমেলো হয়ে যাবে।
যা করার এই সপ্তাহের মধ্যেই করতে হবে। আর এভাবেই ক্লাস শেষ হয়। আর ক্লাস শেষ হওয়ার পরে নিলয়কে প্রিন্সিপালের পিছনে লাগিয়ে দিল। আর এদিকে আকাশ তার মোবাইলে সিসি ক্যামেরাগুলো ভালোভাবে দেখতে শুরু করলো সিঁড়িতে বসে। আর তখনই এদিকে নীলা আসতে লাগলো। আর তাড়াতাড়ি করে আকাশ তার মোবাইলটা পকেটে রেখে নীলাকে এড়িয়ে যেতে শুরু করলো। পেছন থেকে নীলা ডাকছে, আর নীলার ডাকার সময় হঠাৎ করে কেউ যেন আকাশকে গুলি করলো। আর আকাশের সঙ্গে নীলাও ছিল। আর আকাশের গায়ে গুলিটা না লেগে কাচের মধ্যে লেগে কাচটা ভেঙে যায়। আর সঙ্গে সঙ্গে আকাশ নীলাকে ধাক্কা দিয়ে নিচে বসিয়ে দিল। আর নিচে বসানোর পরে আকাশ নিজে পিস্তলটা বের করে ওখানে গুলি করতে থাকে। ওখান থেকে একটা ছেলে চলে যায়, একটা ছাদ থেকে স্নাইপার দিয়ে গুলি করছিল। আকাশ খুব ভালোভাবে এটা দেখে নেয়। ছেলেটা চলে গেল, আর আকাশ তখন নীলাকে রেখে ওই ছাদে উঠল। আর ছাদে ওঠার পরে সেখানে দেখতে পেল একটা ব্রেসলেট। আর ব্রেসলেট দেখে অবাক হয়ে গেল, কারণ এই ব্রেসলেট তার খুব ভালোভাবে চেনা। কিন্তু কার হাতে দেখেছিল সেটা আকাশের মনে পড়ছে না। কিন্তু এটা তার পরিচিত একজনের হতে পারে, কারণ কার হাতে যেটা দেখেছিল সেটা মনে নেই আকাশের। আকাশ ব্রেসলেট নেওয়ার পরে নিলয়ের কাছে চলে আসলো। নিলয়ের কাছে আসার পরে দেখতে পারলো প্রিন্সিপাল একটা গোপন লোহার মধ্যে প্রবেশ করলো। আর নিলয় সেটা দেখিয়ে দিয়েছে। আর তখনই আকাশ তার কোমর থেকে আবারও পিস্তলটা বের করলো। আর পিস্তল বের করার পরে নিলয় অবাক হয়ে গেছে, কারণ আকাশের কাছে পিস্তল দেখে। আর নিলয় তখন আকাশকে জিজ্ঞেস করতে লাগলো, তুই কি আসলেই সে আকাশ নাকি অন্য কেউ? তুই আমাকে এই কাজ কেন দিয়েছিস? আর তোর হাতে পিস্তল কেন? আমাকে কিছু বলবি তুই? কেন এসব করছিস? তুই কে? আমি কে সেটা তোর জানতে হবে না। আপাতত তুই আমার সঙ্গে আয়, আর আমার পরিচয় তুই এমনিতেই পেয়ে যাবি। এই বলে আমি আমার হাতের মধ্যে ট্যাটু করা তাকে দেখালাম। আর ট্যাটু দেখেই নিলয় অবাক হয়ে গেল, আর অবাক হয়ে আমাকে বলতে শুরু করলো, তুই সে আকাশ চৌধুরী? আর আমি কিনা তোর সঙ্গে তুই তুই করে কথা বলেছি? সরি ভাই, আমাকে মাফ করে দেবেন। আমি আপনাকে চিনতে পারিনি ভাই। আপনি থাকেন, আমি এখান থেকে গেলাম ভাই। আমি কাউকে কোনো কিছু বলবো না। দেখ, এখন এসব কথা বলিস না, আমার সঙ্গে আয়। আর তুই পিছন থেকে দেখ কেউ আছে কিনা। আমি চাই না যে ভার্সিটির কেউ জানুক। ব্যাপারটা ইউনিভার্সিটিতে সবাই জানলে ছাত্রছাত্রীরা ছুটোছুটি করতে শুরু করবে, আর তখন ওদের গায়ে গুলি লাগবে। তাই তুই দেখ কেউ আছে কিনা। আকাশ সামনে এগিয়ে যায়, পিস্তল তাক করে। আর এগিয়ে যাওয়ার পরে সে গুহার মধ্যে প্রবেশ করলো। আর প্রবেশ করার পরে সেখানে অন্ধকার দেখতে পেল। আর তখন নিলয়কে ভিতরে আসতে না বলল, সেখানেই দাঁড়িয়ে থাকতে বলল। আকাশ ভিতরে প্রবেশ করতেই দেখে সেখানে প্রায় 10 থেকে 12 জনের মতো মেয়ে আছে। আর প্রিন্সিপাল একটা মেয়ের সঙ্গে অশ্লীলতা করছে। আর সঙ্গে সঙ্গে আকাশ তাকে গুলি করতে শুরু করলো। আর গুলি করার সময় প্রিন্সিপাল কোনো প্রস্তুত ছিল না। এই অবস্থায় প্রিন্সিপাল পালিয়ে যেতে শুরু করলো, কিন্তু আকাশ থেকে ধরে ফেললো। ধরে ফেলার পরে ইচ্ছে মতো মারতে শুরু করলো। আর মেয়েগুলোকে হাতের বাঁধন খুলে দেওয়ার পরে মেয়েগুলো ওই গুহা থেকে বের হলো। আর আকাশ প্রিন্সিপালকে নিয়ে ওই কথা থেকে বের হওয়ার পরে ভার্সিটির মাঠে এসে সবার সামনে রাখলো। আর তখন সবার সামনে আকাশ বলতে লাগলো, অনেকেই আমার ব্যাপারে জানো, আবার অনেকেই আমার ব্যাপারে জানো না। আমি সেই আকাশ চৌধুরী, আন্ডারওয়ার্ল্ড মাফিয়া কিং, যাকে দেখার জন্য পুরো দেশ তাকিয়ে রয়েছে। এই প্রিন্সিপাল সালমানের সঙ্গে কাজ করে এবং ভার্সিটির পেছনে একটা গুহার মধ্যে মেয়েগুলোকে আটকে রেখে ওদের সঙ্গে অশ্লীলতা করে এবং ওই মেয়েগুলোকে বিক্রি করে দেয়। আজকে থেকে প্রিন্সিপালের খেলা শেষ। সালমান এবং তার পিছনে কে আছে তাকেও ধরে ফেলতে পারবো। আর কালকে থেকেই নতুন প্রিন্সিপাল আসবে ভার্সিটিতে। সবাই ভালো থাকো। যারা অন্যায় কাজ করার চেষ্টা করে সবাইকে এই প্রিন্সিপালের মতোই অবস্থা করব। আকাশের কথা শুনে সবাই হাততালি দেয়। সবাই অনেক খুশি হয়েছেন, কারণ এই শহরের মধ্যে শুধু কোনো খারাপই আর এসবই চলছিল, জঙ্গিবাদ হামলা। আর আজকে থেকে সেটা একটু হলেও বন্ধ হয়েছে।
আকাশ সবার সামনে প্রিন্সিপালের গলা কেটে দেয়, আর গলা কেটে দেওয়ার পরে লাশটাকে পরিষ্কার করতে বলে শিয়ামকে। আকাশ তখন গাড়িতে উঠে পড়ল, আর গাড়িতে উঠে পড়ার পরে গোডাউনে চলে আসলো। গোডাউনে আসার পরে দেখতে পারলো ইমরানের হাতের মধ্যে কোনো কিছু একটা নেই। আর সঙ্গে সঙ্গে আকাশের বুঝতে বাকি রইল না যে ওই লোকটাকে ছিল, ওই লোকটা ইমরান ছিল। এতদিন গ্যাংস্টার সালমানকে একমাত্র ইমরানই সাহায্য করেছে, আর ইমরান সেই আসল বস। তাদের ইমরানের কথায় সমস্ত জঙ্গিবাদ হামলা হয়েছিল। ইমরান আকাশকে কোনো কিছু একটা বলে গোডাউন থেকে বের হয়ে যায়, আর তখন আকাশ শিয়ামকে বলতে লাগলো, সিয়াম, আমার খেয়ে আমার পরে ইমরান আমাকে এভাবে ছুরি মারবে এটা আসলে আমি কখনো কল্পনাও করিনি। ভাই এতদিন ধরে যাকে বন্ধুর মতো দেখেছিলাম, যার সঙ্গে সবকিছু শেয়ার করতাম, আপনিও তো তার সঙ্গে সবকিছু শেয়ার করতেন, আর সে আপনাকে এভাবে ছুরি মারলো। কাজ শেষ পর্যন্ত সে কালসাপ হয়ে বের হলো। থাক, এসব কথা বাদ দে। এখন এসব কথা বলার সময় নয়। আমার যত লোক আছে সবাইকে খবর দে। আজকে সন্ধ্যার মধ্যে আমার এখানে সমস্ত লোক দেখতে চাই। আকাশের কথায় শিয়াম এখান থেকে চলে যায়, আর কিছুক্ষণ পরে শিয়াম আবারও আকাশের সামনে চলে আসলো। আর আকাশের সামনে চলে আসার পরে আকাশকে বলল 10 মিনিটের মধ্যে সবাই চলে আসবে। আর সেই অনুযায়ী 10 মিনিটের মধ্যেই সবাই চলে আসলো, একে একে গাড়িতে করে, আবার কেউ হেলিকপ্টারে করে। আকাশ সবার সামনে দাঁড়ালো। তার সামনে প্রায় 100 জনের উপরে ছেলেরা দাঁড়িয়ে আছে। সবাই আকাশকে দেখার জন্য উদ্বিগ্ন হয়ে আছে। আকাশ তার নিজের মুখ থেকে মাস্ক খুলে নিল, আর মাস্ক খুলে নেওয়ার পরে সবাই তাকে দেখছে। আর তখন আকাশ ওদের উদ্দেশ্যে বক্তব্য দিতে লাগলো। আমি তোদেরকে ডেকেছি আমার মেইন অপারেশনের জন্য, যার জন্য এতদিন ধরে নিজেকে তৈরি করেছি, যার জন্য আজকে আমি আন্ডারওয়ার্ল্ডের কিং হয়েছি। আজকে তাকেই আমি খতম করব। প্রিন্সিপালকে সরিয়ে দিয়েছি। এখন সালমান আর ওই চেয়ারম্যান বাদশাহ মিয়া, এরা দুজন একসঙ্গে আছে। আর তোদের বড় ভাই, যাকে আমি আমার নিজের ছোট ভাইয়ের মতো দেখেছিলাম, সব কিছু দিয়েছিলাম তাকে, সেই হলো আসল শত্রু। তোদের বসুদেরকে কথাগুলো বললাম কেন জানিস? কারণ আমার যতটুকু না অবদান আছে, এর চেয়েও বেশি তোদের অবদান আছে। কারণ তোরা পাশে না থাকলে আমি কখনোই এত দূর আসতে পারতাম না। শুধুমাত্র তোদের ভালোবাসার কারণে আমি এত দূর পর্যন্ত আসতে পেরেছি। ভাই আমাদেরকে আপনি নিজের হাতে ট্রেনিং দিয়েছেন, আপনার ট্রেনিং কখনো বিফলে যেতে পারে না, আপনি চিন্তা করবেন না। ওদেরকে একজনকেও বাঁচিয়ে রাখবো না। আকাশ ওদের সঙ্গে আবারও কথা বলতে শুরু করলো, আর ওদেরকে একটা প্ল্যান বুঝিয়ে দিল। সবাইকে ভাগ হয়ে যেতে হবে, আর সেখানে যে ইমরান ছিল না এটা আকাশ খেয়াল করেছে। আর হঠাৎ করেই আকাশের ফোনে একটা কল আসলো, আর কল আসার পরে আকাশ কলটা রিসিভ করলো। রিসিভ করার পরে ওপাশ থেকে চিরচেনা কণ্ঠে কেউ একজন আকাশকে বলতে লাগলো, আকাশ, ওরা আমাকে ধরে নিয়ে এসেছে। ইমরান আমাকে বাসা থেকে কিডন্যাপ করে একটা বন্ধ ঘরের মধ্যে আটকে রেখেছে। প্লিজ আমাকে বাঁচাও, ওরা আমাকে অনেক মারছে। নীলা, তোমার কোনো কিছুই হবে না, আমি এখনই আসছি। ইমরান, তুই একে তো বেইমানি করেছিস, তার উপর আবার আমার কলিজার মধ্যে হাত দিয়েছিস। তুই বাঁচতে পারবি না। আরে রাখ তোর সব বড় বড় কথা। তোর ডায়লগ শুনতে আমি আর ফোন করিনি। শোন, তোর কাছে কি চাই সেটা তুই ভালোভাবে জানিস। তোর আন্ডারওয়ার্ল্ড আমার কাছে দিবি, আমি রাজত্ব করব। আর তারপরে তোর কলিজাকে ছেড়ে দিব। নাহলে কিন্তু আমার ছেলে পেলে ওর দিকে তাকিয়ে আছে, যে কোনো সময় তাকে খেয়ে দিতে পারে। তোর যা সমস্যা, সকল সমস্যা আমাকে নিয়ে তুই আমার সঙ্গে কথা বলবি, কিন্তু ওর কোনো ক্ষতি করিস না, ওকে আর কোনো অত্যাচার করিস না। আমি তোর কথা মেনে নিয়েছি, আমি এখনই আসছি। আর হ্যাঁ, সালমান আর তুই আমার সঙ্গে যেই গেমটা খেলেছিস, এই গেম আমি এখন শেষ করব। আমি আসছি। যদি বাপের বেটা হয়ে থাকিস তাহলে তাড়াতাড়ি আয়। আমি আর ইমরান দুজনেই মিলে ওয়েট করছি তোর জন্য। আর কোথায় আসতে হবে এটা তো তোর এখন ভালো করেই জানার কথা। সেই জঙ্গলে চলে আয়।
সালমান একথা বলার পরেই কল কেটে দিল। আর সালমান কল কেটে দেওয়ার পরে আকাশ তাড়াতাড়ি করে রেডি হয়ে নিল। আর আকাশ রেডি হওয়ার পরে সবাই তাড়াতাড়ি করে রেডি হয়ে নিল। আর সবাইকে অন্য দিক দিয়ে পাঠিয়ে আকাশ একা একাই যেতে লাগলো। সঙ্গে তার ল্যাপটপ রয়েছে। আকাশ প্রায় 1 ঘন্টা পরে সেই জঙ্গলে এসে পৌঁছলো। আর জঙ্গলে পৌঁছানোর পরে আকাশ ধীরে ধীরে হাঁটতে শুরু করলো। আর হাঁটতে হাঁটতেই কোথায় যেন পা ফসকে পড়ে যায়। পড়ে যাওয়ার পরে তখনই কয়েকজন এসে তাকে পিছন থেকে ধরে চোখ বেঁধে দিল। আর চোখ বেঁধে দেওয়ার পরে তাকে ধাক্কা দিতে দিতে ওই গোডাউনের ভিতরে নিয়ে আসলো। গোডাউনের ভিতর নিয়ে আসার পরে আকাশকে বেঁধে ফেলা হলো। আর বেঁধে ফেলার পরে আকাশকে ইচ্ছে মতো মারতে শুরু করলো। আর তখনই সালমান এবং ইমরান দুজনেই নেমে আসলো। আর নেমে আসার পরে তখন সালমান আকাশকে বলতে শুরু করলো, তোর অনেকবার বেড়ে গেছে। তুই আমার পার্টনার প্রিন্সিপালকে খুন করে দিয়েছিস। ও ছিল আমার সোনার হরিণ। ওর কারণে আমি এত এত টাকা, এত সাম্রাজ্য তৈরি করতে পেরেছি। আর তুই তাকেই খুন করে দিলি। তুই তো শেষ। আমাকে শেষ করতে হলে তোদেরকে আরো কয়েকবার জন্মগ্রহণ করতে হবে। তবুও পারবে কিনা সন্দেহ সেটাই। এখন নীলাকে ছেড়ে দে। নীলার কোনো দোষ নেই। এটা তো হচ্ছে না। তোর নীলাকে আমার পছন্দ হয়েছে। মেয়েটার ফিগার এমন ভাবে আছে, দেখে লোভ সামলাতে পারছি না। আর আমি যেহেতু সামলাতে পারছি না, আর আমার ছেলে পেলেগুলো সামলাবে কি করে? নীলার আশা ছেড়ে দে। নীলাকে আমরা সবাই ব্যবহার করব। কুত্তার বাচ্চা, সব কিছুর মধ্যে তোকে ক্ষমা করলেও এটার জন্য তোকে আমি ক্ষমা করব না। পারলে বাপের বেটা হয়ে থাকলে আমার হাত পা খুলে দে। আয় আমার সঙ্গে যে কয়টা আছিস আয়, আমি একাই আসছি। পাগল নাকি তুই? কেমন এটা আমার চেয়ে ভালো তো আর কেউ জানবে না, তাই না? আর এই সমস্ত কিছুর মাস্টার মাইন্ড কে জানিস? এই যে আমি। তোর কাছে থাকলেও তুই আমাকে চিনতে পারলি না। তোর সমস্ত কিছু আমি আগে থেকে কিনে দিতাম, আর জেনে যাওয়ার পরে আমি সেই অনুযায়ী ব্যবস্থা করতাম। কিন্তু সমস্ত প্ল্যান বদলে দিয়েছে ওই প্রিন্সিপাল। ভার্সিটির ছদ্মবেশে গিয়েছিস, এটা আমি যদি আগে জানতাম তাহলে ব্যবস্থা করে নিতাম। কিন্তু আমি জেনেছি পরে। এটা ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। আমার মধ্যে যদি দম না থাকতো তাহলে আমি আন্ডারওয়ার্ল্ডের কিং হতে পারতাম না। ছিলাম একজন অবহেলিত বেকার রাস্তার একটা ছেলে, আর সেখান থেকে হয়েছি আমি আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া কিং। কোটি কোটি টাকা এখন আমার ব্যাংক ব্যালেন্স পড়ে থাকে। সমস্ত বড় বড় লোকজন, এমনকি পৃথিবীতে আমার সঙ্গে কথা বলার জন্য ওয়েট করতে থাকে। সবকিছুই আমার কলিজার মধ্যে পাওয়ার ছিল বলেই কিন্তু এটা করেছি। তোরা বাঁচতে পারবি না, তোদের মৃত্যু খুব কাছাকাছি চলে এসেছে। তখনই ইমরান এবং সালমান দুজনেই লাঠি দিয়ে আকাশকে দমছে পিটাতে লাগলো। আর পিটাতে পিটাতে আকাশের মুখ দিয়ে রক্ত বের হয়ে পড়ল। আকাশ নিজেকে সামলে আবারও হাসতে লাগলো। আর হাসি দেখে ইমরানের অনেক ভয় হলো, কারণ এই হাসি অনেক ভয়ঙ্কর। এটা ইমরান ভালোভাবেই জানে, কারণ ইমরানের চেয়ে ভালো আর কেউ জানবে না এই হাসির ব্যাপারে। আর ইমরান ভয় পাচ্ছে দেখে আকাশ তখন ইমরানকে বলতে লাগলো, তোকে দেখে আমি ভালো করেই বুঝতে পারছি তুই এখন আমাকে ভয় পাচ্ছিস। এত ভয়েরই আমার সঙ্গে লড়াই করতে এসেছিস? হ্যাঁ, আমার তো হাত পা বেঁধে রেখেছিস। তুই কি মনে করেছিস তাতেই আমি তোকে কিভাবে ছেড়ে দেব? এখনো আমি আবারও বলছি, নীলাকে ছেড়ে দে। নীলাকে আমার কাছে আসতে দে। মেয়েটার চোখের পানি আমি সহ্য করতে পারছি না। তখনই সালমানের লোক নীলাকে ছেড়ে দিল। আর নীলাকে ছেড়ে দেওয়ার পরে নীলা এসে আকাশকে শক্ত করে জড়িয়ে ধরলো। আর জড়িয়ে ধরে আকাশের কপালে চুমু দিচ্ছে। আকাশ তখন নীলাকে সাইডে যেতে বলল। আর হঠাৎ করেই আকাশ বলতে লাগলো, ফায়ার। আর সাথে সাথে ফায়ার হতে লাগলো চারিদিক থেকে। আর ইমরান এবং সালমান দুজনে পালিয়ে যেতে লাগলো। আর তখনই নীলা আকাশের হাতের বাঁধন খুলে দেয়। আর বাঁধন খুলে দেওয়ার পরে আকাশ নীলাকে এক হাত ধরে আর এক হাতে গুলি করতে থাকে। আর এদিকে ইমরান এবং সালমান ওরাও গুলি করতে থাকে। ইমরান এবং সালমানের লোকজন আকাশের লোকজনের কাছে পারল না। আকাশের লোকজন কমান্ডো স্টাইলে সবাইকে মেরে ফেললো। আর ইমরান এবং সালমান বুঝতে পেরে সে পালিয়ে যাচ্ছে। আকাশ সালমানের পায়ে গুলি করলো। আর সালমানের পা গুলি করার পরে শিয়ামকে বলল এটাকে দেখে রাখার জন্য।
শিয়াম সালমানের কাছে চলে আসলো আর সালমানের কাছে আসার পরে তাকে মারতে শুরু করলো। আর এদিকে ইমরানকে ধরার জন্য দৌড়াচ্ছে। ইমরানও পালিয়ে যাচ্ছে নিজেকে রক্ষা করার জন্য। আর শেষ পর্যন্ত আর কোনো কাজ হলো না, ইমরানকে আকাশ ধরে ফেললো। ধরে ফেলার পরে একটা লাথি দিয়ে মাটিতে ফেলে দিল। আর মাটিতে ফেলে দেওয়ার পরে তার নাকের মধ্যে কয়েকটা ঘুষি দিতে লাগলো। আর তখন আকাশ ইমরানকে বলতে লাগলো, গ্যাংস্টারদের লিডার, সবচেয়ে বড় মাস্টার মাইন্ড এখন আমার পায়ের নিচে পড়ে আছে। তোর কিসের অভাব ছিল? তোর তো কোনো অভাব ছিল না। আমি তোকে সব কিছু দিয়েছি, পুরো ঢাকা শহর তোকে দিয়ে দিয়েছিলাম। তোকে মানুষ কতটা বিশ্বাস করত, সম্মান করত, আর সেখানে তুই মানুষের বিশ্বাস ভেঙেছিস আর নিরীহ লোকদেরকে হত্যা করেছিস। এটা কি করে করতে পারলি তুই? আমি জানতাম যে তোর সঙ্গে থাকলে আমি কখনোই তোর রাজত্ব পাবো না, কারণ তোর উপর কথা বলার পর্যন্ত আজ পর্যন্ত কেউ কোনো সাহস করেনি। আর সেই জন্য আমি গোপন নিজেকে তৈরি করেছি। সমস্ত কিছু কাজে লাগিয়ে আমি টাকা পয়সা করেছি অবৈধ পথে, শুধুমাত্র আমার পাওয়ার। এই জন্য বিদেশের সঙ্গে কন্ট্যাক্ট করেছি। অনেকে আমার সঙ্গে কাজ করার জন্য রাজি হয়েছিল, কিন্তু সেই মুহূর্তে তুই সব কিছু লন্ডাভন্ড করে দিয়েছিস। এই আন্ডারওয়ার্ল্ড কি তোর বাপের যে তুই চাইবি আর আমি তোকে দিয়ে দেব? এই আন্ডারওয়ার্ল্ড আমি নিজেই তৈরি করেছি। আমার নিজের হাতেই তৈরি করা রাজ্য আমি তোকে এমনি এমনি দিয়ে দেব? এটা তুই ভাবলি কি করে? আর নীলাকে নিয়ে এত উতলা কেন তোর? নীলাকে কেন টেনেছিস? ও তো কোনো দোষ করেনি। নীলাকে আমি মন থেকে ভালোবাসি, আর আমার ভালোবাসার গায়ে হাত দিয়েছিস। নীলা ছিল আমাদের টোপ, আর ভেবেছিলাম নীলাকে ধরে আনতে পারলে তুই দুর্বল হয়ে যাবি, সব কিছু এমনি এমনিই লিখিয়ে দিবি, কিন্তু সেটাও ভুল প্রমাণিত হলো। তুই দেশের ক্ষতি করেছিস, আমার ক্ষতি করেছিস, আমার মা বাবাকে খুন করেছিস। সকল কেসের জন্য একমাত্র রায় হলো মৃত্যু। আর তোকে এভাবে মারব না, তোকে অন্যভাবে মারব। তখনই আকাশ তার গাড়িতে চলে আসলো। আর গাড়িতে আসার পরে সেখানে পেট্রোল নিয়ে ইমরানের গায়ে ঢেলে দিল। আর ইমরানের গায়ে পেট্রোল ঢেলে দেওয়ার পরে সে গ্যাস লাইট দিয়ে আগুন জ্বালিয়ে দিল। আর ইমরান বাঁচার জন্যে আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু পারছে না। ইমরান সেখানেই পুরো ছাই হয়ে গেল মুহূর্তের মধ্যে। আকাশ এটা দেখে হাসতে শুরু করলো এবং আকাশের লোকেরা ভয় পেয়ে গেল। আর এদিকে শিয়াম সালমানকে মারতে মারতে বলতে লাগলো, তুই এবং ইমরান মিলে আমার মা বাবাকে খুন করছিস। আজকে আমাদের মা বাবার খুন করার প্রতিশোধ নেব। আমাকে ক্ষমা করে দে, আমি আর কখনো এসব কাজ করব না। আমি এখন ভালো পথে ফিরে আসব। আমি এই দেশের দিকে ফিরেও তাকাবো না, আন্ডারওয়ার্ল্ডের দিকে তাকাবো না। আমি বিদেশে গিয়ে আমি আমার মতো করে চলবো, আর কখনো এই দিকে আসবো না। আমাকে ছেড়ে দে। তোদেরকে ছেড়ে দিলে লোকজন আমাদেরকে বিশ্বাস করবে না। এমনিতেই ইমরান যে বেইমানি করছে, লোকজন আকাশ ভাইকে নিয়ে বাজে কথা বলছে। একজন বেইমানি করলে অনেকজনের মাসুল দিতে হয়, আর এটাও জেনে রাখ। একজনকে মেরে ফেললে সবকিছু ঠান্ডা হয়ে যায়। ও পারে গিয়ে ইমরানের সঙ্গে দোস্তি করিস, তো পার্টনারের সঙ্গে কথা বলিস। টাটা। এই বলে শিয়াম গুলি করে দিল। গুলি করে দেওয়ার পরে ছটফট করতে করতে সালমান সেখানেই মারা গেল। আর তখনই নীলা আকাশকে দৌড়ে এসে শক্ত করে জড়িয়ে ধরলো। আর নীলা জড়িয়ে ধরে কান্না করছে। আকাশ তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আর সবাই এটা দেখে বেশ লজ্জা পাচ্ছে। আর তখন সবাই অন্য দিকে ফিরে গেল। আকাশ নীলাকে গাড়িতে বসিয়ে দিল। আর গাড়িতে বসানোর পরে সবাই তাকে ঘিরে ধরলো। আর তখন সবাইকে আকাশ বলতে লাগলো, এখন আর কোনো কিছু হবে না। এখন তোরা আমার বিয়ের জন্য ব্যবস্থা কর। এতদিন বলেছিলি না যে আমি কেন বিয়ে করছি না? কোনো মেয়েকে পছন্দই হয় না। আমাদের জন্য বিয়ের ব্যবস্থা কর, অনেক ধুমধাম করে আয়োজন করবি। এই কথা শোনার পরে সবাই অনেক খুশি হয়ে গেল। তারপর ধুমধাম করে নীলা এবং আকাশের বিয়েটা হয়ে গেল। আকাশ এখন দাঁড়িয়ে আছে বাসর ঘরের সামনে। আকাশ ভিতরে যাওয়ার পরে দেখতে পারল নীলা শাড়ি চেঞ্জ করছে। আর শাড়ি চেঞ্জ করার সময় আকাশ পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরলো। আর জড়িয়ে ধরে তার কানের কাছে গিয়ে বলতে লাগলো, কি ব্যাপার, তুমি শাড়ি কেন পরছো? শাড়ি পরার তো কোনো প্রয়োজন নেই, তাই না? একটু পরেই তো আমি তোমাকে মা বানানোর জন্য মিশনে যাব, তখন তো। হয়েছে হয়েছে, এবার থামো থামো, আর কিছু বলতে হবে না। আর আমাকে তুমি যদি জড়িয়ে ধরেছো কেন? তুমি তো আমাকে অনেক কষ্ট দিয়েছো, আমাকে ভালোবাসো না, আমাকে মেনে নেবে না।
এই সেই কত কথা, এগুলো কি আমি ভুলে গেছি? আমি ভুলে যাইনি। আমি তোমাকে কাছে আসতে দিব না। যাও, দূরে যাও, আমি একা একা ঘুমাবো। তুমি যদি একা একা ঘুমাও তাহলে তো তোমার ঠান্ডা লাগবে বলো। আমি কি চাইবো যে তোমার ঠান্ডা লাগুক? তখন তো আমাকেই সেবা করতে হবে, তাই আমাকেই তোমার সঙ্গে থাকতে হবে। ও, তার মানে আমাকে নিয়ে তোমার অনেক চিন্তা, তাই না? থাক, আমাকে নিয়ে তোমার এত চিন্তা করতে হবে না। আপাতত আপনি রুম থেকে বের হন, আমি শাড়িটা চেঞ্জ করব। যেতে পারি, তাহলে আগে আমাকে গালে একটা উম্মা দিতে হবে, তারপরে আমি এখান থেকে যাব। না হলে যাচ্ছি না, এভাবেই ধরে রাখবো। আর এভাবেই ভালো লাগছে আমার। আমার কিন্তু সত্যি অনেক বেশি লজ্জা লাগছে। তুমি এখন যাও, আমি ড্রেসটা চেঞ্জ করি, তারপর তুমি আসবে। আকাশ নীলাকে আর কোনো কথা বলতে দিল না। নীলার ঠোঁটজোড়া দখল করে নিল। তারপর কি হলো সেটা আপনাদের জানতে হবে না। আর এভাবে না হয় চলতে থাকুক তাদের মিষ্টি ভালোবাসার গল্পটা। নিত্য নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।